অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত। সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির, পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি। খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন, আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয়ী হলো কি করে, পুরো ভিডিওতে জানাবো সেই বিষয়। নির্বাচন ডিসেম্বরের পরে কোনোভাবেই মানতে পারছিল না বিএনপি, আরো কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলছিল। ঠিক এই সময় রাজনীতির মাঠে সক্রিয় আবির্ভাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সাবেক এই প্রধানমন্ত্রীর পরামর্শে কি বিএনপির কৌশলে পরিবর্তন? মনস্তাত্ত্বিক সংঘাত নয়, আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে। এসবের মধ্যেই বিএনপির পক্ষ থেকে যখন এই অবস্থান, ঠিক সেই মুহূর্তেই রাজনীতিতে এসেছে টার্নিং পয়েন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে ঘিরে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। এখন দেশ বিদেশে থাকা সবারই দৃষ্টি এই বৈঠকের দিকে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে কি বোঝাপড়া হয় সেটি নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে বাংলাদেশে নির্বাচন হবে, অর্থাৎ 2026-এর এপ্রিলে নির্বাচনের কথা হয়েছে। কিন্তু এখানে তো বিভিন্ন রকম দলের তরফ থেকে নানা রকম কথা উঠে আসছে, অর্থাৎ বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তার বক্তব্য, যদি এপ্রিলে ভোট হয় সেক্ষেত্রে তিনটি সমস্যা তিনি খাড়া করেছেন। প্রধান সমস্যা হিসেবে তিনি দেখিয়েছেন সে সময় প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী থাকতে পারে। দ্বিতীয়ত আরো দুটি সমস্যার কথা তিনি বলেছেন, সেই আলোচনায় আমরা আসবো। এছাড়া এবার কিন্তু বাংলাদেশের যে ভোট হচ্ছে সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন একেবারে আওয়ামী লীগকে ছাড়াই ভোট ঘোষণা করেছে। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য, তিনি এক সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তার কথায় পার্লামেন্ট তাহলে মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হবে, এবং বাংলাদেশের পার্লামেন্ট মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হওয়াটা কোনোভাবেই কাম্য নয় বলেই তার কথায় স্পষ্ট। আমাদের আজকের আলোচনা এই বিষয় নিয়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, খালেদা জিয়ার চালে ভারতের স্বপ্নভঙ্গ, নরেন্দ্র মোদীকে দাঁত ভাঙা জবাব, তারেক ইউনূস বৈঠকে হতাশ আওয়ামী লীগ, খালেদা জিয়ার পরামর্শে ডক্টর ইউনূস ইস্যুতে বিএনপির কৌশল পরিবর্তন, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের জন্য বিশাল বড় দুঃসংবাদ, নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। নির্বাচন ডিসেম্বরের পরে কোনোভাবেই মানতে পারছিল না বিএনপি, আরো কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলছিল। ঠিক এই সময় রাজনীতির মাঠে সক্রিয় আবির্ভাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সাবেক এই প্রধানমন্ত্রীর পরামর্শে কি বিএনপির কৌশলে পরিবর্তন? মনস্তাত্ত্বিক সংঘাত নয়, আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে। গেল 7 জুন ঈদের দিন গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র নেতারা। সেখানেই দলটির চেয়ারপারসন স্পষ্ট করে দেন সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে লাভ নেই বিএনপির। এরপরে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় কৌশল বদলের। আলোচনায় উঠে আসে তারেক রহমান ও ডক্টর ইউনূসের আসন্ন বৈঠক প্রসঙ্গ। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে 2 ঘন্টার বিশেষ বৈঠক। উদ্যোগ এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই। আলোচনায় আসতে পারে নির্বাচনকালীন সরকার, পরিবেশ এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার রূপরেখা। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন চান আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে। এই ঘোষণার পর বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে রমজান ও আবহাওয়া সেই সময় নির্বাচন অনুপযুক্ত করে তুলবে। তারা প্রশ্ন তুলে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার যৌক্তিকতা নিয়ে। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নজর রাখছে 13 জনের তারেক রহমান ও প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে। সমঝোতা নাকি অন্তর্বর্তী সরকারের মুখোমুখি অবস্থানে থাকবে বিএনপি, সেই সিদ্ধান্তের স্রোত বুঝতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত। সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির, পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি। খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন, আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশয়ী হলো কি করে, পুরো ভিডিওতে জানাবো সেই বিষয়। প্রিয় দর্শক, আগামী 13 জুন শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে। কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার। পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয়। কিন্তু আসলে ঘটলটা কি যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হলো?
আপনারা জানেন 7 জুন বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতা দেখা করতে চান। এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার বর্ণনা জানতে চান তাদের কাছ থেকে। তখন বেশ কয়েকজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়াকে বলেন যে ইউনূস সাহেব নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না, তিনি নির্বাচন দিতে চাইছেন না, তিনি অন্য কোনো পরিকল্পনা আছেন। তো একে একে বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনূস সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। তখন খালেদা জিয়া বলেন, প্রফেসর ইউনূসকে আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন জাতিকে সেই কথা রাখার চেষ্টা করবেন। এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকের সুরে বলেন, আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না, কোনো বড় বিরোধে যাবেন না, কারণ এতে বিএনপির এক চুরও লাভ হবে না। বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত 16 বছর আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি। আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে। এত গুম খুন ক্রসফায়ার, তারপরও সরকারকে টলাতে পারেনি এই দল কিংবা বিরোধী দল। আজ সেই বিরোধী জোটের অর্থাৎ সকল জোটের কথা বলছেন, তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকার। এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়েশ নেই, তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, যেটি বিএনপিও আশা করে। অতএব ইউনূস সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে, কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে, সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন, ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন। বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন যে আওয়ামী লীগকে চিন্তা করে ইউনূস সাহেবের সাথে আপনাদের আচরণ নির্ধারণ করতে হবে, কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক। এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ, যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায়, ভুল কোনো কাজের মাধ্যমে, ভুল কোনো সাজেশনে নষ্ট করে, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে, বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে। এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন, আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে। এরপর বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে এই বিষয়গুলো জানান। এবং তারেক রহমানের সাথে তার মায়েরও টেলিফোনে কথা হয়। বেগম জিয়া তারেক রহমানকে সকল বিষয় বা চিত্রগুলো তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন। তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন 13 জুন তিনি প্রফেসর ইউনূসের সাথে, অর্থাৎ প্রথমে তিনি দেখা করার পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরকে বা প্রোটোকল অফিসারকে, অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনূস সাহেবের সাথে কথা বলে তাদের স্থান, সময় এবং দিন ঠিক করেন এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে 13 জুন শুক্রবার বিকেল নাগাদ। এর আগে প্রফেসর ইউনূস তৃতীয় চার্লস তার সাথে দেখা করবেন, সেখানে তাকে একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসেই বাংলাদেশে নির্বাচন হবে, অর্থাৎ 2026-এর এপ্রিলে নির্বাচনের কথা হয়েছে। কিন্তু এখানে তো বিভিন্ন রকম দলের তরফ থেকে নানা রকম কথা উঠে আসছে, অর্থাৎ বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তার বক্তব্য, যদি এপ্রিলে ভোট হয় সেক্ষেত্রে 3টি সমস্যা তিনি খাড়া করেছেন। প্রধান সমস্যা হিসেবে তিনি দেখিয়েছেন সে সময় প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী থাকতে পারে। দ্বিতীয়ত আরো 2টি সমস্যার কথা তিনি বলেছেন, সেই আলোচনায় আমরা আসবো। এছাড়া এবার কিন্তু বাংলাদেশের যে ভোট হচ্ছে সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন একেবারে আওয়ামী লীগকে ছাড়াই ভোট ঘোষণা করেছে। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য, তিনি এক সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তার কথায় পার্লামেন্ট তাহলে মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হবে এবং বাংলাদেশের পার্লামেন্ট মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হওয়াটা কোনোভাবেই কাম্য নয় বলেই তার কথায় স্পষ্ট। আমাদের আজকের আলোচনা এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমি তামান্না রয়েছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছেন সাংবাদিক এবং আমাদের প্রথম কলকাতা
কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রয়। দাদা, আপনাকে প্রতিদিনের মতো স্বাগত। এই বিষয় নিয়ে আমরা গোটা বিষয়, যেমন বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে নানা রকম কথা উঠে আসছে, আর বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একেবারে বলে দিয়েছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে, এবং তিনি বারবারই বলছেন যে যাতে সুষ্ঠুভাবে সমস্ত দল এবং মানুষের সমন্বয় একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় সেদিকটা দেখা হবে। এবার এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন একেবারে আওয়ামী লীগকে সরিয়ে ফেলছে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়াই কিন্তু নির্বাচন হচ্ছে, বাদ চলে গেল আওয়ামী লীগ। সেখানে দাঁড়িয়ে ওবায়দুল কাদের, আমরা সকলেই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার কথায় বাংলাদেশের পার্লামেন্ট তাহলে মুক্তিযোদ্ধাদের ছাড়াই তৈরি হচ্ছে। এখানে বাংলাদেশের সাধারণ মানুষের এবং বাংলাদেশের পার্লামেন্টে যদি আওয়ামী লীগ ছাড়া তৈরিও হয় তাহলে কোথায় সমস্যাটা? দেখো, আমি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি যে মন্তব্যটা করেছেন, আমি ওনার বক্তব্যটাকে যদি সমর্থন করে বলি, যে দেশে নির্বাচন কমিশন আওয়ামী লীগের মতন দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ভোটে দাঁড়াতে পারবে না, তো তাহলে তো তাদের আর ভোটে অংশগ্রহণের জায়গা থাকছে না। ওনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে এখন নির্বাচন হবে। তো নির্বাচনে যদি দেখা গেল যে কোনো একটা রাজনৈতিক দল ভোটে জিতলো, সেইখানে গিয়ে তারা ক্ষমতায় আসীন হলো, ঢাকার মসনদে তারা নতুন করে বসলো, তো ওনার বক্তব্য অনুযায়ী বিষয়টা একেবারে সঠিক যে মুক্তিযোদ্ধাদের বিহীন বাংলাদেশের পার্লামেন্ট গঠন হতে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা বিহীন বাংলাদেশে 2025 বা 2026 এপ্রিলে যখন ভোট হবে, সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, তাদের আওয়ামী লীগ বিহীন 71-এর মুক্তিযোদ্ধা বিহীন বাংলাদেশের পার্লামেন্ট গঠন হতে যাচ্ছে, এর দায় বা দায়িত্বটা কাদের ঘাড়ে গিয়ে পড়ে? তারা তো একসময় পার্লামেন্টে ছিলেন, মুক্তিযোদ্ধার প্রতীকী হিসেবে যে আওয়ামী লীগ যে গঠন, যে আওয়ামী লীগ দল, তাদের যে ব্যাকগ্রাউন্ড মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযুদ্ধ, এটা তো তারা করেছে মানে কি সেই দল নেতৃত্ব দিয়েছে, কিন্তু বিষয়টি বাংলাদেশের সব মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে এখন এই প্রশ্নটা তোলা বা এই প্রশ্নটা অনুধাবন করছেন, বলছেন, এটা কি একটু আগে ভাবলে হতো না? যে কেন আজকে 71-এর মুক্তিযুদ্ধকে যে রাজনৈতিক দল প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল, সেই দল বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেন নিষিদ্ধ ঘোষণা হলো? তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এই জায়গাটা তৈরি হলো কেন? এ দায় বা দায়িত্বটা কার? এটা অস্বীকার করতে পারেন আপনারা? কেন এই পরিস্থিতিটা হলো? আপনারা বলবেন আপনারা নির্বাচনে জিতে এসেছেন, অবশ্যই জিতেই এসেছেন। 15 বছর বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য কি? প্রহসন হয়েছে নির্বাচনের নামে, রাতের অন্ধকারে ভোট হয়েছে। আমরা বলছি না, আপনাদের দেশের মানুষরা বলছে। আমরা আলোচনা কেন করছি? প্রথম কলকাতার পলিসি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। তার কারণ আমাদের উত্তরসূরি, আমার বাপ ঠাকুর দাদা, আমার মায়ের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, প্রথম কলকাতার যিনি প্রধান সম্পাদক, আমি ডেপুটি এডিটর, আমাদের সকলের শিকড় বাংলাদেশে জড়িয়ে। আমরা রাজনীতি বুঝি না। ভারত এবং বাংলাদেশ দুটো পাশাপাশি রাষ্ট্র, একসময় এক ছিল, রাজনীতির কারণে ভাগ হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের কথা বলার ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের খাদ্যাভ্যাস এক। কিন্তু এই পরিস্থিতিটা 71-এর পরে গিয়ে 2024-এ কেন দেখতে হলো, আর 2026-এ গিয়ে কেন দেখতে হবে যে আওয়ামী লীগের মতন দল বাংলাদেশের নির্বাচনেই অংশ নিতে পারবে না, সেখানকার নির্বাচন কমিশনেরা নিষিদ্ধ করেছে। আপনারা এখন বলছেন পার্লামেন্টে 71-এর মুক্তিযোদ্ধা বিহীন পার্লামেন্ট গঠন হবে। এর দায়টা কাদের? আপনাদের নয়। বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ ছিল তো 71-এর জন্য, আওয়ামী লীগের জন্য, জায়গাটা তো আপনারাই নষ্ট করে ফেলেছেন। আপনাদের যারা নিচুতলার কর্মী, যাদের আপনারা যাদের সমর্থন আপনাদের আছে, আপনাদেরও সমর্থন এখনো আছে, তারা তো এখন অসহায় আপনাদের কার্যকারিতার জন্য। অস্বীকার করতে পারেন? আজকে এই বাংলাদেশ কেন দেখতে হচ্ছে? এখান থেকে যদি একটা প্রশ্ন করি, যে ওবায়দুল কাদের কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি মানুষের কাছে ক্ষমা চাইতে হয় তাহলে দেশের মাটিতে গিয়ে তারা ক্ষমা চাইবে। আচ্ছা, এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা তারা আসছেন, তাহলে মনে মনে কি সত্যিই তারা একটা অনুশোচনা বোধ করছেন যে না, আমরা মানুষের সাথে যে কাজটা করেছি সেটা হয়তো কোথাও গিয়ে খামতি ছিল, ভুল ছিল? কারণ ক্ষমা চাওয়ার ব্যাপারটা তো তিনি ওবায়দুল কাদের নিজেই উল্লেখ করছেন যে দেশের মাটিতে গিয়ে ক্ষমা চাইতে হলে ক্ষমা চাইবেন, যদিও এখনো দেশের মাটিতে পাই রাখতে পারেননি। ক্ষমা মানুষ কখন চায়? ভুল করলেই তো চায়। আর তুমি কি মনে করো এটা ক্ষমার অযোগ্য, ক্ষমার যোগ্য জিনিস? তারা দেশে গিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চান, ভারতের মিডিয়ার কাছে বলছেন কেন? বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ভারতের মিডিয়ার এত শত্রু হিসেবে পরিণত হচ্ছে। আমি আগের দিনও বলেছি, আবার আজকে বলছি, আপনারা কি বাংলাদেশের মিডিয়ার সামনে মুখ খুললে সেটা কি প্রকাশ পাবে না? তাহলে সেটা মিডিয়ার কাছে বলুন, ভারতের মিডিয়ার কাছে বলুন। আপনারা তো বিবিসিতে ইন্টারভিউ দিচ্ছেন, বড় বড় আন্তর্জাতিক সংগঠনের কাছে বলুন। তাহলে নিজেদের ভুলগুলো কোথাও একটু করে স্বীকার করতে চাইছে, মানে স্বীকার করেই ফেলছে কথার মাধ্যমে। এটা তো স্বীকার করার বিষয় নয়। স্বীকার করে এখন লাভ কি? মানুষ তো এক্সপ্লয়েট হয়ে গেল, আওয়ামী লীগ দল তো নিষিদ্ধ হয়েছে। আপনারা জনসংযোগ বানান, আপনারা দেশে ফিরে যান, আপনারা আইনের সম্মুখীন হন, আপনাদের তো জনসমর্থন আছে, আপনারা লড়াইয়ের ময়দানে নামুন, ভোটে দাঁড়াতে হবে না। দেখুন আপনাদের অবস্থানটা কোথায়, আপনাদেরকে পাশে পাচ্ছেন কিনা, মানুষ আপনাদের সমর্থন দিচ্ছে কিনা, নির্বাচনটাকে পরখ করুন। টিউলিপের চিঠি পেয়েছি, জানালেন প্রেস সচিব।
টিলিপ সিদ্দিকীর একটা চিঠি এসেছে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। মঙ্গলবার বিকেল 4:15 লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 4 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে লন্ডন পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে টিলিপ সিদ্দিকের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, টিলিপ সিদ্দিক এখানে নেই, তবে আমরা তার পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। চিঠিতে বলা হয়েছে এটি একটি লিগ্যাল ইস্যু এবং বিষয়টি আইনানুগ উপায়ে সমাধান করা হবে। তিনি আরো জানান, আমাদের যতটুকু জানা টিলিপ সিদ্দিক এখন কানাডা সফরে আছেন। আজ একজন ব্রিটিশ এমপি এসে জানালেন তিনি বর্তমানে কানাডাতেই আছেন, তবে সময় ও সূচি মিলে গেলে তাদের মধ্যে বৈঠক হতে পারে। এখনো বিষয়টি নিয়ে আলোচনা চলছে, কাজ চলছে এই মিটিংটি নিয়ে। এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে আসন্ন বৈঠক নিয়েও কথা বলেন। শফিকুল আলম বলেন, 13 জুন সকালে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হবে। এই বৈঠকে নির্দিষ্ট কোনো কাঠামো নেই, যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তাই তারা নিজেদের মতো করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্ধারিত নির্বাচনের তারিখ ও নির্বাচন সংক্রান্ত সংস্কার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তিনি আরো বলেন, আমরা শুধু নিশ্চিত করে বলতে পারি 13 তারিখ সকালে এই বৈঠকটি হচ্ছে। কি আলোচনা হবে সেটা তারা নিজেরাই নির্ধারণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা সম্ভাব্য বৈঠকগুলোর গুরুত্ব এবং তার রাজনৈতিক প্রতিফলন নিয়ে মতামত তুলে ধরেন। এখন দেখার বিষয় এই আলোচনা দেশের রাজনৈতিক অচল অবস্থা নিরসনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা।